যথারীতি নিফটির খেলা আজকে চলছে, একটা ফ্ল্যাট মুভমেন্ট চলছে। তার মধ্যে নিফটি আইটির অবস্থা খুব খারাপ। যারা যারা ইনভেস্ট করেছিলেন আজকে তো ফ্রাস্ট্রেটেড, কনস্ট্যান্ট, আজ বলে না বছরের পর বছর ধরে অবস্থা খারাপ। এআইয়ের একটা বিশাল বড় প্রেশার রয়েছে। কিন্তু আজকে সেসবের বাইরে গিয়ে অন্য একটা কোম্পানিকে আলোচনা করব। কোম্পানিটা কিন্তু কেবলসের উপর কাজ করে। ডেটা সেন্টার নিয়ে আলোচনা করেছিলাম মনে হচ্ছে আগের দিন, সেখানে কেবলসের কথা বলেছিলাম। এই কোম্পানিটা কেবলস ডেটা সেন্টার বলে কাজ করছেন। রেলওয়ের উপর যে সমস্ত কাজকর্মগুলো হয় বা অন্যান্য বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে কিন্তু কেবলসের উপর কাজ করছে, যেরকম টেলিকমিউনিকেশনের উপরে কিংবা কোনো রকম পাওয়ার সেক্টর, ডেটা সেন্টার, সব কিছু ক্ষেত্রে কোম্পানিটা কিন্তু কাজ করছে। হাই কোয়ালিটি প্রোডাক্ট এরা তৈরি করে দিচ্ছে, খুব ভালো কথা। এবং যেটাকে বলা হয় রাজস্থান এবং আরও অন্যান্য হরিয়ানা বিভিন্ন জায়গাতে কিন্তু প্রচুরভাবে কেবলে কাজ করছে। কোম্পানিটার কী নাম আছে? কোম্পানির নামকে বলছি প্যারামাউন্ট কমিউনিকেশন, একে আমরা বলছি প্যারা কেবলস বলে কোম্পানিটাকে বলা হয়। এইখানে তো গেল প্যারা কেবলসের কথা। কোম্পানিটা 100 টাকার কম দাম, ছোট কোম্পানি, 62 টাকা মোটামুটি দাম দাঁড়িয়ে আছে কোম্পানিটার। কোম্পানি যদি এই মুহূর্তে বলতে হয়, তার আগে সিচুয়েশন রয়েছে আমাদের দেখে নেবো, সেটা হচ্ছে বিজনেসটা ভালো করে বুঝে নেবো। বিজনেসটা ভালো করে বোঝানোর পরে সেকেন্ড লেভেলে যে কাজ যাবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। আমরা দেখে নেবো যে ফান্ডামেন্টাল কোম্পানিটা কোথায় রয়েছে দাঁড়িয়ে থেকে। তৃতীয় ব্যাপার দেখব, এখানে ম্যানেজমেন্টের বক্তব্য কিছু রয়েছে, সেখানে আমরা একটু কথা বলে নেবো, মানে এর মুহূর্তে সুবিধা অসুবিধা। লাস্ট ওয়ান রিস্ক বলবো। কোম্পানিটা কিন্তু দেখতে পাচ্ছি তেমনভাবে ইমপ্রুভমেন্ট করতে পারিনি। ন্যাচারালি যেটা হয়ে থাকে, আমি যাবো সে পরের দিকে সেটা, কিন্তু প্রথম ঘটনার দিকে যাব। কোম্পানিটা রিটার্নের পার্সেন্টেজ কেমন? একটা কোম্পানিকে অ্যানালিসিস করার আগে সবচেয়ে বড় কথা বলার সেটা হচ্ছে দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন, বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউরসেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরম্যান্স। বলি রিটার্নের দিক থেকে কোম্পানিটা কিন্তু 1 বছরে আমাদেরকে রিটার্ন দিয়েছে মাত্র প্লাস অ্যাটলিস্ট এইটুকু বলা যায় 14%, এবং 5 বছরের রিটার্ন দিয়েছে। কেউ যদি 5 বছর ইনভেস্ট করে রাখতেন সেক্ষেত্রে তার রিটার্ন হতো 379%। বেশ, ডেটা সেন্টারের ব্যাপারে কিন্তু কোম্পানিটা কিন্তু কাজ করছে। এটা ডাইরেক্টলি না হলেও এর ওপরে কিন্তু কাজ করে, এবং ডেটা সেন্টার আমরা জানি আগামী দিনে 5 টাইম বাড়তে চলেছে। তাহলে এইটা বোঝা গেল 379%, মোটামুটি 5 বছরে দিচ্ছে, খুব একটা খারাপ সিচুয়েশন নয়। কেবল রিলেটেড সমস্ত কিছু কাজ করছে। বিজনেস গ্রোথ নিয়ে আমরা পরে কথা বলবো। কোম্পানি ডাইরেক্ট, আমি কোম্পানিটার যদি বিজনেসের মধ্যে দেখি, দেখবো রেলওয়ে যেসব কেবলগুলো রয়েছে বা পাওয়ার কেবল রয়েছে, স্পেশালিস্ট কেবল রয়েছে, সবগুলো কিন্তু এই কোম্পানিটা তৈরি করে। খুব শর্টে বললাম, ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে কোম্পানিটা ভালো মাত্রায়, এবং এক্সপেকটেশন হচ্ছে কোম্পানির থেকে ভবিষ্যতে ভালো করতে পারে। কারণ কি, এদের মধ্যে যে পোর্টফোলিও, প্রোডাক্ট পোর্টফোলিও বলে এটা, তার মধ্যে পাওয়ারের ওপরে কিন্তু সবচেয়ে বেশি কাজ করছে এরা। টেলিকমিউনিকেশন কেবল, অপটিক্যাল ফাইবার, রেলওয়ে সিগন্যালিং কেবল, তারপরে স্পেশাল কেবল কিছু রয়েছে, এইগুলোর ওপরে কিন্তু কোম্পানিটা কাজ করছে। কোম্পানির ক্লায়েন্টগুলো রয়েছে বিএসএনএল যেমন রয়েছে, রেলটেল রয়েছে, টাটা স্টিল রয়েছে, টাটা প্রজেক্ট রয়েছে, ভেল রয়েছে, টাটা পাওয়ার রয়েছে, এবিবি আছে, প্রচুর বড় বড় ক্লায়েন্ট রয়েছে। অর্ডার বুকও বড় মাপের অর্ডার বুক রয়েছে, মানে এক্সপ্যানশন করছে কনস্ট্যান্টলি, মানে কোম্পানির মধ্যে ভালো গ্রোথ রয়েছে। তাহলে এটা শেষ হয়ে গেল। এবারে আমি সেকেন্ড পার্টে যাব, সেটা হচ্ছে কোম্পানির এই মুহূর্তে আমরা যদি দেখি বিজনেসটা কি রয়েছে। তাহলে কোম্পানির বিজনেসটা আমরা বললাম কি কেবলস রিলেটেড কাজ করে। ফান্ডামেন্টালি এবার যাব, কোম্পানি যদি মার্কেট ক্যাপ দেখি, কোম্পানি কিন্তু মার্কেট ক্যাপ রয়েছে 2000 কোটির, একেবারে স্মল ক্যাপ কোম্পানি রয়েছে। প্রাইস টু আর্নিং রেশিও দেখে এই কোম্পানির মোটামুটি ভ্যালুয়েশন আমরা বুঝতে পারি 32.7 রয়েছে এই কোম্পানিটার এই মুহূর্তে প্রাইস টু আর্নিং রেশিও। এছাড়া আরও কিছু রয়েছে, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল। এগুলো বলতে কী বোঝায়, এগুলো নতুন হিব্রু ভাষা নয়, এগুলো প্রত্যেকটা একটা মানে রয়েছে। জানার জন্য, ফান্ডামেন্টাল ব্যাপারগুলো জানার জন্য আপনি 29 টাকা ফিস দিয়ে মেম্বারশিপ নিতে পারেন, মানে পার মান্থ 29 টাকা। সেই হিসেবে আপনি দেখতে পারেন সেখানে আমি কিন্তু অনেকগুলো ভিডিও ফান্ডামেন্টাল বলেছি। আর আমার টেক ইনভেস্টর চ্যানেলে সেখানে আমি টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝিয়েছি, সেখানে অনেকগুলো আছে। এই মুহূর্তে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আমরা দেখতে পাচ্ছি 12.7 এর কাছাকাছি রয়েছে। রিটার্ন অন ইকুইটি খুব একটা ভালো নয়। প্রোমোটার হোল্ডিং রয়েছে 49%, প্রোমোটার কোম্পানি কিন্তু হোল্ড করে রেখে দিয়েছে, 49% প্রোমোটার হোল্ড করছে। আর একটা কথা বলা, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্পি রয়েছে 26.7 জায়গায় রয়েছে ইন্ডাস্ট্রি স্পি। সেলস গ্রোথ কিন্তু দেখতে পাচ্ছি আমরা 5 বছরের সেলস গ্রোথ যেটা দেখছি 5 বছরে খুব সুন্দর জায়গা রয়েছে, এবং বিগত 5 বছরের বিক্রি বাট্টা 29.9% মতো সেলস গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। তার মানে এইদিকে দেখতে গেলে কোম্পানিটা যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। তো এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে কোম্পানিটা যদি আমরা ইন্ট্রিনসিক ভ্যালু দেখি, কোম্পানি কারেন্ট মার্কেট প্রাইসের কাছাকাছি রয়েছে। কারেন্ট মার্কেট প্রাইস এই মুহূর্তে রয়েছে 63 টাকা, আর ইন্ট্রিনসিক ভ্যালু 62 টাকার কাছাকাছি রয়েছে। মানে এদিক থেকে দেখতে গেলে কোম্পানি ভ্যালুয়েশন কিন্তু ঠিকঠাক।
এবারে তো ভ্যালুয়েশন বুঝলাম, আর একটা জিনিস বোঝার রয়েছে যে রেজাল্টটা কেমন করেছে। রেজাল্ট কোম্পানি যদি কোয়ার্টারের রেজাল্টে যাব, প্রথম ঘটনা বলবো গত বছর এই বছরের মার্চ মাস আর গত বছরের মার্চ মাসের তুলনা 2025-এর মার্চের সেলস ছিল 507 কোটি, এবারে 573 কোটি, এবং গত কোয়ার্টারে 461 কোটি, মানে ইয়ার অন ইয়ার কোয়ার্টার অন কোয়ার্টার দুটো ক্ষেত্রেই ভালো হয়েছে। যদি নেট প্রফিটে যাই তাহলে দেখবো গত বছরে এদের 19 কোটি টাকা প্রফিট হয়েছে, এবারে হচ্ছে 21 কোটি টাকা, লাস্ট পারে 7 কোটি হয়েছিল। মানে আমরা যদি দেখি প্রফিটেবিলিটির দিকে দেখতে গেলে এবং গ্রোথের দিকে দেখতে গেলে কোম্পানিটা ভেরি গুড সিচুয়েশন রয়েছে। এবারে লাস্ট জায়গায় যাবো প্রোমোটার হোল্ডিং, যেটা খুব জরুরি। 49% প্রোমোটার কোম্পানিটা হোল্ড করছে, কিন্তু শুধু 49% ধরছে বলে না, এফআইআর ডিআই পরিমাণ খুব সামান্য রয়েছে, 1%-এর কম দুজনেরই রয়েছে। গভর্নমেন্টের কাছে স্লাইটলি কিছু রেখে দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের 1.70% রয়েছে, আর রিটেলের কাছে 49% পাবলিকের কাছে রয়েছে। এটা একটু রিস্ক তৈরি করে, যদিও খুব বিরাট রিস্ক নয়, তবুও এইসব কোম্পানিগুলো কিন্তু খুব সাবধান। ছোট কোম্পানি, রিটার্ন দেওয়ার ক্ষমতা খুব বেশি, আবার পড়লে কিন্তু সাংঘাতিক পড়বে, এবং তাছাড়াও পাবলিকের পরিমাণ যেখানে এত বেশি রয়েছে সেসব জায়গাতে একটু সাবধানে চলাটাই ভালো। ম্যানেজমেন্ট তরফ থেকে কি কি কথা বলছে? ম্যানেজমেন্টের তরফ থেকে গ্রোথ লেভেল নিয়ে খুব পজিটিভ কিছু খবর দিচ্ছে ম্যানেজমেন্ট তরফ থেকে। ম্যানেজমেন্ট যেটা বলছে, আগামী 5 বছরের মধ্যে আমরা গ্রোথ রেটকে রাখতে চলেছি 25 থেকে 30% রেভিনিউ গ্রোথ কিন্তু আমরা কাজ করব, এবং এটা খুব পজিটিভ ব্যাপার। এবং যেটা বলছে এটা হচ্ছে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট বলছে 25 থেকে 30%। আরেকটা কথা বলছে, মোট বিক্রির প্রায় 40% ইউএসের বাজার থেকে আসছে ওদের। এটা কিন্তু একটা পজিটিভ এবং নেগেটিভ দুটো পয়েন্টই কিন্তু হচ্ছে। ইউএস বাজার যদি বন্ধ হয় বা কিছু নেগেটিভ ব্যাপার দেখা যায় তাহলে কিন্তু প্রবলেম আসতে পারে। তাহলে এইটা বোঝা গেল। এবং এবারে ফাইনালাইজ জায়গায় যাওয়ার চেষ্টা করছি রিস্ক প্যাটার্নগুলোকে। প্রথম রিস্ক প্যাটার্ন নিয়ে আমি যেটা কথা বলতে চলেছি, কোম্পানিটা হচ্ছে স্মল ক্যাপ, ফলে লিকুইড হওয়ার সম্ভাবনাটা খুব চাপ হয়ে যায়। কোম্পানির ক্ষেত্রে হঠাৎ একটা প্রবলেম নেগেটিভ এলো, সঙ্গে সঙ্গে সবাই সেল শুরু করলো, ওই লোয়ার সার্কিটে চলে আসবে কোম্পানিটা। সেকেন্ড ওয়ান হচ্ছে, এদের মধ্যে পজিটিভ সাইডে যদিও ক্লায়েন্ট প্রচুর রয়েছে, কিন্তু এদের যে ডিমান্ড এটা এক্সিকিউশন লেভেলের উপর ডিপেন্ড করছে। মানে একে আমি বলবো এক্সিকিউশন রিস্ক কথাটা বললাম, এই কোম্পানিটা কিন্তু একটা কোম্পানি না, একাধিক কোম্পানি রয়েছে এই একই লাইনে কেবলসের উপর কাজ করছে। তাহলে এই কোম্পানির ক্ষেত্রে একটার পর একটা অর্ডার সব আসছে বলে, ভেলের থেকে বেশ কিছু অর্ডার এসছে, এইগুলো সব থাকার জন্য এছাড়া রেলটেলের কিছু অর্ডার এসছে, এইগুলো কাজ করছে বলে এই কোম্পানি এবিবির কিছু অর্ডার এসছে ডেটা সেন্টারের উপরে, সেজন্য এই কোম্পানিটা কিন্তু চলছে, প্রফিটেবিলিটি দেখাচ্ছে, সব ঠিকঠাক আছে দেখাচ্ছে। কিন্তু যেই মুহূর্তে অর্ডারটা কমে যাবে, সঙ্গে সঙ্গে যেহেতু স্মল ক্যাপ কোম্পানি, এর মধ্যে কিন্তু একটা বড় মাপের কারেকশন হওয়ার সম্ভাবনা থাকবে। 3 নাম্বার এবং লাস্টলি আমি যেটা মনে করছি, কম্পিটিশন রিস্ক কিন্তু কোম্পানিটার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে, যে কারণের জন্য একাধিক অর্ডার কিন্তু এদের ডাইভার্সিফাই হয়ে যাচ্ছে, অন্য কোম্পানির ক্ষেত্রে চলে যাচ্ছে, এইগুলোকে কিন্তু দেখতে হচ্ছে। লাস্ট ওয়ান যেটা আমি বলবো, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে গ্লোবাল রিস্ক। এই কোম্পানির আপনারা আগেই শুনেছেন যে কোম্পানিটা কিন্তু 40% ইউএসের ওপর ডিপেন্ডেন্ট, 40% রেভিনিউ ইউএস থেকে আসছে। ইউএসএ অলরেডি রিসেশনের প্রবলেম শুরু হয়ে গেছে, এছাড়া আরও বিভিন্ন প্রবলেম চলছে, ইনফ্লেশন, তারপরে যুদ্ধ ঝামেলা, মিস্টার ট্রাম্পের আপনার কন্টিনিউটা টাইমটা পুরো অশান্তির টাইম চলছে। তো এই রকম পরিস্থিতি গ্লোবালি একটা প্রবলেম তৈরি করে দিচ্ছে, যে কারণের জন্য বাইরে যে এক্সপোর্টগুলো হচ্ছিলো সেগুলো কিন্তু ভবিষ্যতে হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে। তার জন্য কিন্তু তৈরি থাকতে হবে নিজেদেরকে, এইভাবে এগোতে হবে কোম্পানিটার ক্ষেত্রে। আজকে এই বলে শেষ করতে চলেছি। খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে এই মুহূর্তে ফিউচার কোম্পানি খুব ভালো রয়েছে, কিন্তু আমাদেরকে দেখে নিয়ে কাজ করতে হবে।